সঙ্গে আমি মীনাক্ষী। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগে ইতিমধ্যেই নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। আর তা শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রথম বৈঠকেই কোন্দল কাটা নিয়ে সরব হলেন। তৃণমূল কংগ্রেসের ভেতরে যে কোন্দল কাটা, তৃণমূল কংগ্রেসের মধ্যে যে কাটমানির অভিযোগ, যে দুর্নীতির অভিযোগ, এগুলো মুখ্যম জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই এগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরব হতে দেখা গেল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরব হচ্ছেন নিজের দল সামলাতে, তখন পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন শুভেন্দু অধিকারী। 2026-এর কাউন্টডাউনে আজকে আমরা দেখাবো আপনাদের গতকাল বিধানসভার বাইরে বিক্ষোভের মঞ্চ থেকে কিভাবে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন, মনে করিয়ে দিলেন নন্দীগ্রামে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার, আর সেই হার মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত ভুলতে পারেননি। আবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, তবে এবার জায়গাটা আলাদা। এবার ভবানীপুর চ্যালেঞ্জের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়। বড় বড় কথা, আপনাকে ভবানীপুরে হারাবো, হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। নন্দীগ্রামের পর কি ভবানীপুরেও শুভেন্দু মমতা দ্বৈরথের সাক্ষী হতে চলেছে রাজ্যবাসী? এবার ঘরের মাঠেই মমতাকে হারানোর চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দুর। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। ভবানীপুরে মমতাকে হারানো অসম্ভব। 2024-এর লোকসভা ভোটেই সেই মিথ ভেঙে গিয়েছে। মমতার এলাকাতে একাধিক ওয়ার্ডে তৃণমূলকে পেছনে ফেলে দিয়েছিল বিজেপি। ভবানীপুর বিধানসভায় 8টি ওয়ার্ড রয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনে 8টির মধ্যে 5টিতেই এগিয়েছিল বিজেপি। 63, 70, 71, 72 ও 74 নম্বর ওয়ার্ডে তৃণমূলকে পিছনে ফেলে দেয় বিজেপি। 73, 77 ও 82 নম্বর ওয়ার্ডে কেবল লিড পায় তৃণমূল। মমতা নিজের ওয়ার্ডে মাত্র 279 ভোটের লিড পেয়েছিল তৃণমূল। শুভেন্দু ভবানীপুরে লড়ার আভাস দিতেই নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে ঘাসফুল শিবির। বাড়ি বাড়ি ঘুরে ভুতুরে ভোটারের সার্ভের নাম শিখ ও হিন্দিভাষীদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগও তুলেছেন বিরোধী দলনেতা। আমি ভবানীপুরে এক কাপ চা খেয়েছিলাম, তাতেই উনি সন্ধ্যাবেলা 8টা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড়, এখানে কিন্তু গুজরাটি, মারোয়াড়ি, হিন্দি ভাষী, বাঙালি, হিন্দু, শিখরা সব আমার বিরুদ্ধে। ইতিমধ্যেই 26-এর নির্বাচনকে মাথায় রেখে মমতাকে হারানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন শুভেন্দু। মমতার ওয়ার্ডে বিজেপির ভবানীপুর কার্যালয়ের উদ্বোধন হতে পারে মে মাসের শুরুতেই। 2026-এ আমি আমার দৃঢ় বিশ্বাস, আপনি আজকের দিনে যে 66 স্ট্রেংথ আপনার আছে, সেই সংখ্যাতেও আপনি 2026-এ পৌঁছাতে পারবেন না। 21-এর বিধানসভা নির্বাচনে জয়ের সঙ্গে পরাজয়ের স্বাদও পেতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামে জিতে বিরোধী দলনেতা হয়ে বিধানসভায় পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর হুঙ্কারে কি সেই স্মৃতি ফিরে এলো তৃণমূলের অন্তরে? হাজার হোক খড়পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখে তো ভয় পাবেই। রিপাবলিক বাংলা। আরেকটা নির্বাচন আসতে শুরু করেছে। বারবার নির্বাচন আসে আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই নির্বাচনগুলোকে প্রতিশ্রুতি দিয়ে পার হয়ে যায়, কিন্তু তারপর দেখা যায় ছবি, শিক্ষাঙ্গনের ছবি, যাদবপুরের ছবি দেখছেন এত বছরে পাল্টালো না। যোগেশচন্দ্র কলেজের ছবি, বেলেল্লাপনা চলছে, যেখানে সাব্বিরের ছেলেরা রং ঢালছে, মহিলা সাংবাদিকের গায়ে ক্যামেরাতে বালতি বালতি জল ঢেলে দেওয়া হচ্ছে, মগ মগ জল ঢালা হচ্ছে। এবং যোগেশচন্দ্র কলেজ যে শিক্ষাঙ্গন তা বোঝার উপায় নেই। বহিরাগতদের দাপটে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ভাস্কর আমার সঙ্গে রয়েছেন। ভাস্কর, গতকাল যে বেলাল্লাপনা দেখলো গোটা বাংলা, আজকে দাঁড়িয়ে কলেজের পড়ুয়ারা কি বলছে এই ঘটনাগুলো নিয়ে? একদমই, দেখো মীনাক্ষী, সবার প্রথম বলে রাখা প্রয়োজন, এই সাবির আলীদের মতো যারা গুন্ডা, যারা সমাজ বিরোধী, তাদের জন্য যোগেশচন্দ্র চৌধুরী কলেজ আজ বন্ধ করে রাখতে হয়েছে, কারণ আবারও নতুন করে অশান্ত হতে পারে। এবং আমার সঙ্গে যারা রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের উপর গতকালকে এই সাবির আলীর গ্যাং তারা চড়াও হয়। তাদের সঙ্গে কি করেছে তাদের কাছ থেকে জানবো গতকালকে কি হলো আর কারা করলো। কালকে আমাদের গভর্নিং বডি মানে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের গভর্নিং বডির মিটিং ছিল। এখানে বলে রাখা ভালো, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ কালকে কিন্তু অপারেশনাল ছিল না, আইন কলেজ ছিল। আইন কলেজের কালকে গভর্নিং বডির মিটিং ছিল। কালকে যারা ক্যামেরায় জল ছুড়লো, তোমাদের গায়ে জল ছুড়লো, রং মাখালো,
তারা কি যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের? একদমই না। তাহলে তারা কারা? তারা কেন কলেজে ঢুকেছে, কিসের জন্য ঢুকেছে, কারণ কলেজে তো তাদের ঢোকার কথা নয়। তারা আমার যতদূর মনে হয় মোহাম্মদ সাবির আলীর পোষা গ্যাংয়ের লোক। আচ্ছা, আমি একটা বিষয় শুনছিলাম যে এই কলেজের মধ্যে এমন অনেক অভিযোগ রয়েছে যে যারা ঢুকেছে কলেজে তাদের কলেজে ঢোকার কথা নয়, সাব্বিরের ছেলে তাই ঢুকেছেন। ধন্যবাদ ভাস্কর। আমি শুনে নেব এই বিষয়ে হিরণ কি বলছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিধানসভাতে ওনাদের বিধায়করা বলছেন যে আমরা হিন্দুদেরকে কেটে নদীতে ফেলে দেবো। তারপরে মুখ্যমন্ত্রী চুপ করে আছেন। ওনার মেয়র মাননীয় ববি হাকিম বলছেন যে পুরো রাজ্যে আমরা উর্দু ভাষাকে করে দেবো, ল্যাঙ্গুয়েজ করে দেবো, আমাদের কোনো ইংলিশ বাংলা দরকার নেই, চারিদিকে শুধু উর্দু থাকবে, আমরা ইসলামাইজেশন করে দেবো পুরো স্টেটটাকে। তো এই যে বলছে, এরা সাহস পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে যে ভাই এরা না হলে আমি দাঁড়াবো না, আমি ভোট পাবো না, আমার চেয়ার থাকবে না। রিপাবলিক বাংলা প্রথম খবর প্রকাশ করেছিল যে আজাদ কাশ্মীরের স্লোগান দেওয়া দেওয়াল লিখন কার্যত রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই ঘটনা 4 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু 4 দিন পরেও সেই লেখা আজও দলদল করছে। 3 নম্বর গেট থেকে ঢুকলেই এই লেখা যে কেউ দেখতে পারবে। আজাদ কাশ্মীর, আজাদ লাদাখ, মণিপুর, দেওচা পাচামি থেকে শুরু করে হাসদেও, জসিমন, এই সবের আজাদি বা একই সঙ্গে বিচ্ছিন্নতার যারা বার্তা তুলেছিল এই শহরের অফিসাররা। কিন্তু এতটা দিন, 4টে দিন পেরিয়ে যাওয়ার পর এবং 3 দিন হয়ে গিয়েছে যাদবপুর থানার তরফ থেকে এফআইআর দায়ের হয়েছে, মামলা রুজু হয়েছে, স্বতঃস্ফূর্ত মামলা রুজু হয়েছে 2টি ধারায়। তারপরও এখনো পর্যন্ত গ্রেপ্তারি তো অনেক দূরের বিষয়। যাদবপুর কর্তৃপক্ষের তরফ থেকে কোনো নিন্দা বার্তা জানিয়ে বিবৃতি সেটুকু পর্যন্ত এখনো এলো না। প্রশ্ন উঠছে, যাদবপুর কর্তৃপক্ষ তাহলে কি পরোক্ষভাবে সমর্থন করছেন এই আজাদ কাশ্মীরের স্লোগান? ক্যামেরায় মহিচিতের সঙ্গে পিঙ্কু অধিকারী, রিপাবলিক বাংলা। হিরণের কথা সূত্র ধরেই বলি যে তৃণমূলের নেতা মন্ত্রীরা যখন যা ইচ্ছে বলে থাকেন, বিরোধীরা বলে আসছে বছরের পর বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোল নেই, যখন যা ইচ্ছে তা মন্তব্য করে দিলাম, যেহেতু তাতে কোনো কন্ট্রোল নেই। আর এবার এক মন্ত্রী আজব দাবি করে বসলেন। কি দাবি? রাজভবন নাকি ওয়াকফ বোর্ডের সম্পত্তি। কে বলছেন? গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর তার এই বক্তব্যে সত্যি হাসি পায়। রাজভবন এটা ওয়াকফ বোর্ড, তখন তাকে 150 টাকা ভাড়া দেওয়া। ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক বহুদিনের। এ নিয়ে দখলদারির অভিযোগ উঠেছে অসংখ্যবার। ধর্মের অজুহাতে অন্যের সম্পত্তি কবজা করা নিয়ে জল ঘোলাও হয়েছে বিস্তর। আর এতেই চিরতরে দাড়ি টানতে উদ্যোগী হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আর তাতেই ফোঁস করে উঠছে বিরোধীরা। বন্ধ হতে চলেছে এতদিনের জারি জুরি। খেলা শেষ হবে দোষণের রাজনীতিরও। আর এতে গায়ে জ্বালা ধরেছে ইন্ডির। আর তাই হয়তো যা পারছেন তাই বলছেন এ রাজ্যের শাসক দলের গুরুত্বপূর্ণ মন্ত্রীও। একবার শুনুন সিদ্দিকুল্লাহর সেই হাস্যকর দাবি। মুঘলের জামানায় ওয়াকফ প্রপার্টি 6 লাখ। যখন ব্রিটিশ আসে তো ওয়াকফ সম্পত্তি ক্রমাগত হস্তান্তরিত হতে থাকে। এই অবস্থায় থেকে আজ থেকে প্রায় 30-35 বছর আগে সিপিএমের জামানায় আমি কিছু অনুশীলন করেছিলাম, তাতে জেনেছিলাম যে কি নাম রাজভবন এটা ওয়াকফ বোর্ড, তখন তাকে 150 টাকা ভাড়া দেওয়া। কিছুদিন আগেই শাহাবুদ্দিন রাজবীর দাবি করেছিলেন যেখানে কুম্ভ হচ্ছে সেটা নাকি ওয়াকফের জমি। এদিকে মন্ত্রীর এই দাবি চাউর হতেই জোর সমালোচনা শুরু। এই সম্পদ দখলের যে ষড়যন্ত্র সেটা যখন আজকে ফাঁস হয়ে যাচ্ছে সাংসদের দ্বারা, গর্ত থেকে কিলবিল করে সাপ যে বেরোবে তা আমি খুব একটা আশ্চর্য। সিদ্দিকুল্লাহ সাহেবের পশ্চিমবঙ্গের দিকে না তাকিয়ে ওনার নিজের উচিত এই ধরনের প্রলাপ না বকে, উনি যে গ্রন্থাগার মন্ত্রী, ওনার অনেক মন্ত্রীরা জেলে টেলে আছে, তাদের বইয়ের ব্যবস্থা করা। এতদিন ওয়াকফের নামে চলতো জুলুমবাজি। মৌলবাদীদের কাছে এটাই ছিল জমি জিহাদের হাতিয়ার। ভোটের টানে তাতে তোল্লাইও দিত ধান্দাবাজ রাজনৈতিক দলগুলো। এবার ঢিল পড়েছে মৌচাকে। বিধানসভা ভোটের আগে তাতেই ত্রাহি ত্রাহি অবস্থা তৃণমূলে। রিপাবলিক বাংলা।